বেশ অনেকদিন পর আমি আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। বাংলাদেশ গতকাল পাকিস্তানের কাছে খুব বাজেভাবে হেরেছে। তো সেটা নিয়ে কিছু কথা আমি মনে করি যে বলা দরকার। কারণ কারণ মানে দুঃখটা মন থেকে যাচ্ছে না। আমার মনে হয় যে কথাগুলো বললে, কারণ দুঃখটা মন থেকে যাচ্ছে না। আমার মনে হচ্ছে কথাগুলো যদি একটু বলতে পারি তাহলে হয়তো মনে একটু সান্ত্বনা পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাইফ ব্যাটিংয়ে নামছে। আমি চাচ্ছি যে খেলাটা দেখাতে দেখাতে আমি কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। সো সাইফ হাসান নিয়ে আমি কিছু বলতে চাই যে সাইফ হাসান কিন্তু আগেও কয়েকবার সুযোগ পেয়েছিল, কিন্তু মানে সেভাবে সুযোগ পেয়েছে আমি মনে করি না। কিন্তু যাই হোক, এবারে কম্বিনেশনের কারণে যে কিছুটা বোলিং পারে সেইটা বিবেচনায় রাখার কারণে একটা ম্যাচে আমরা 4টা বোলার নিয়ে খেলেছিলাম আর ভেবেছিলাম শামি এবং সাইফ এরা বোলিংগুলো করে দিবে। তো সেই ভাবনা থেকে কিন্তু সাইফ দলে ঢুকে এবং সাইফ নিজের যোগ্যতা প্রমাণ করে এখন দলে মোটামুটি একটা জায়গা করে নিয়েছে। ঠিক রান করার চেয়েও তার অ্যাপ্রোচ অফ ব্যাটিংটা খুবই ভালো ছিল। আর পারভেজ ইমন বাদ পড়েছিল, কারণ দুজন তানজিদ তামিম এবং পারভেজ ইমন দুজনেই মারকুটে ব্যাটসম্যান এবং বিভিন্ন সিরিজে তারা শুরুতে একটা ভালো অন্তত একজন ভালো খেলছিল, এরকম একটা কথা প্রচলিত হয়ে গিয়েছিল যে একদিন তানজিদ তামিম ভালো খেললে আরেকদিন পারভেজ ইমন ভালো খেলবে। কিন্তু এই টুর্নামেন্টে বিশেষ করে শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচটাতে আমরা যেভাবে, শ্রীলঙ্কার সাথে মানে দ্বিতীয় ম্যাচটাতে আমরা ঠিক যেভাবে দুইজনই খুব শূন্য রান আউট হয়ে গিয়েছিলেন, তো সেটার পরেই বোধহয় একটা ধাক্কা আসে যে কাকে নেওয়া উচিত কাকে নেওয়া উচিত না, এরকম একটা ভাবনা চলে আসে এবং সেই ভাবনা থেকেই কিন্তু সাইফ পরে দলের সুযোগ পেয়ে যায়। আবার তানজিদ তামিম যখন আবার ব্যর্থ হয় শ্রীলঙ্কার সাথে সুপার ফোরের ম্যাচে, তখন পারভেজ ইমনকে আনা হয় এবং ভারতের সাথে ম্যাচে একটা এলবি আবেদন কিন্তু পারভেজ অল্পের জন্য বেঁচে গিয়েছিল, ওটা আম্পায়ার্স ডিসিশন ছিল, আম্পায়ার্স কল ছিল এবং বুমরার বলে বারবার পরাস্ত হচ্ছিল, কিন্তু তারপরও বুমরার বলে একটা দারুণ ছয়ও পিটিয়েছিল এবং যখন কুলদীপ যাদব এসেছিল প্রথমে কিন্তু খুব সুন্দর সুইপ খেলেছিল গ্রাউন্ডে, কিন্তু পরে আবার যখন লফটেড সুইপ খেলতে গেল তখন আউট হয়ে গেল। তো এই ম্যাচে পারভেজ ইমনের প্রতি একটা আশা ছিল যে সে বুঝতে পারবে যে গত ম্যাচে আমি বুমরার মত ওই স্পেলটা, যেটাকে ব্যানানা সুইং বলছিল এবং ধারাভাষ্যকাররা মজা করে বলছিল যে অজয় জাদেজা এরকম সাউথ আফ্রিকায় একটা বলও ব্যাটে লাগাতে পারছিল না, ওরকম একটা অবস্থা যে একটা বলও ব্যাটে লাগাতে পারছে না। তো সেইখানে কোনো মতে সারভাইভ করার পরে তার একটা মনে বিশ্বাস আসা উচিত যে আচ্ছা, আমি যদি ভালো বল সারভাইভ করতে পারি তাহলে আমার পক্ষে বড় ইনিংস খেলা হয়তো সম্ভব হবে। কিন্তু খুব দুঃখজনকভাবে পারভেজ ইমন আউট হয়ে গেছে। তো আমি এটাকে খুব বড় দোষ দেখছি না যে সে হয়তো একদম ওপেনার ব্যাটসম্যান আউট হতেই পারে, আমরা আউটটা একটু দেখি। এটা হচ্ছে সেই বল যে বলে ইমন মারতে গিয়ে আউট হয়ে যায়। আমরা যদি মনে করি অভিষেক শর্মা আগের ম্যাচে ঠিক এভাবে মারতে গিয়েছিল, কিন্তু সে ওটা খেলার মতো কোনো পজিশনেই ছিল না, খুব লেট ছিল। যদি আমরা একটু পিছনে আবার যাই দেখা যাবে যে এখানে দেখা মানে তার যদি এই শটটা খেলতে হয় তার ব্যাকফুটটা নড়া দরকার ছিল যাতে সে পজিশনে যেতে পারে, কিন্তু দেখা যাবে যে বডি শেপটা কিন্তু ওইভাবে মানে যেভাবে ফুটওয়ার্ক করলে বডি শেপটা এরকম একটা শট খেলার জন্য থাকে, সেইটা পারভেজ জীবনের ছিল না। আমরা অভিষেক শর্মার শটটা আমরা একটু পরে আবার দেখছি, তাহলে আমরা তুলনা করতে পারবো। আমরা এখন অভিষেক শর্মার সেই শটটা দেখি যে পারভেজ ইমন ট্রাই করতে গিয়ে যেটা আউট হয়েছিল। চিন্তা করে দেখেন পার্থক্যটা কোথায়। অভিষেক শর্মার বাম পাটা অলরেডি ক্রস করে ফেলছে ডান পাটাকে, সো তার বডিটাকে মোচড় দেওয়ার অ্যাবিলিটি আছে। কিন্তু আপনি যদি পারভেজ ইমনের শটটা দেখেন, তার কিন্তু ব্যাক ফুট তখনও এখানে, ফ্রন্ট ফুট সামনে, অর্থাৎ সে বডিটাকে ওভাবে মুভ করার মতন কোনো পজিশনেই নাই। আমরা শটটা একটু দেখি স্লো মোশনে। এই যে দেখুন শটটা যখন খেলেছে ব্যাক ফুটটা হচ্ছে তার বামে আর তার ফ্রন্ট ফুটটা হচ্ছে তার ডানে, অর্থাৎ সে ওই শটটা খেলার মতন
পজিশনে তখন ছিল, এবং এই কারণে সে শটটা খেলতে পারছে এবং সেটা ছক্কা হয়েছে। সো পারভেজ ইমন সে কোনো রকম ফুটওয়ার্ক ছাড়া সে ওই শটটা খেলতে গেছে এবং আউট হয়েছে। এখানে আসলে অভিষেক শর্মা এবং পারভেজ ইমনদের মধ্যে পার্থক্য। এখানেও প্রশ্ন যে পারভেজ ইমনরা কি এসব দেখে শিখেন কি না, মানে এটা শিখতে হলে আসলে লজ্জা লাগতে হবে যে আমি খারাপ খেলছি, ওরা ভাবতে পারে আচ্ছা আজকের দিনটা খারাপ ছিল তাই খেলে না। দের ইজ এ রিজন হোয়াই অভিষেক শর্মা ক্যান হিট দ্যাট সিক্স বাট ইউ গেট আউট, কারণ তোমার ফুটওয়ার্ক ঠিক নাই। সো এই বোধটা কি পারভেজ ইমনের হবে আমি জানি না আসলে। তো যাই হোক, এটা একটা ইস্যু। যে এরপরে আমরা আসি হৃদয় ব্যাটিংয়ে নামলো। তো আমি এইখানে একটা কথা বলতে চাই যে বাংলাদেশের কি পরিস্থিতির কারণে তানজিদ তামিমকে তারা নেয়নি, কারণ এখানে বোঝা যাচ্ছে লিটন অসুস্থ এবং বাংলাদেশে খুব বেশি মিডল অর্ডার টপ অর্ডার ব্যাটসম্যান নাই। তো খুবই স্বাভাবিক চয়েস হওয়া উচিত ছিল যে যেহেতু লিটন নাই, হয়তো ওয়ান ডাউনে তানজিদ তামিমকে একটা সুযোগ দিতে পারে লিটনের জায়গায়, কারণ হৃদয় হচ্ছে খুব রিস্টি প্লেয়ার, সে রিস্ট ইউজ করে অনেক খেলার চেষ্টা করে। কিন্তু আমরা জানি যে ওদের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি আর হারিস সরফ আছে, দুজনেই খুবই ফাস্ট বোলিং করে এবং রিস্ট দিয়ে আপনি হয়তো 4 মারতে পারবেন, কিন্তু ছক্কা মারাটা একটু ডিফিকাল্ট। কিন্তু এরপরে আমরা যদি খেয়াল করি ওদের নওয়াজ এবং আবরার এবং রিসেন্ট সময়ে সায়েম আইয়ুব বেশ ভালো বোলিং করছে। সো আমাদের একটা গেম প্ল্যান হওয়া উচিত ছিল যে আমরা ওই স্পিনের সময় তাহিদ হৃদয়কে যেন আমরা খেলাতে পারি, যেমন শ্রীলঙ্কার সাথে ম্যাচেও কিন্তু তাহিদ হৃদয় হাসারাঙ্গাকে খুব দারুণ কিছু ইনসাইড আউট শট করেছিল। তারপর কামিন্দু মেন্ডিস যখন বল করতে এসেছিল একটা ওভার, তখন সে তার উপর চড়া হয়েছিল। তো আমাদের তাহিদ হৃদয়ের স্ট্রেংথটা বুঝে তাকে নামানো দরকার ছিল। ভালো কথা, এখন যখন নামতে হয়েছে তাকে বলা হচ্ছে তুমি পেস বলটা ধীরে ধীরে সুস্থে খেলো, পরের দিকে তুমি সুযোগ পাবা। তো আমার মতে এই পর্যায়ে যখন 1 উইকেট পড়ে গেছে, এই পর্যায়ে গেম প্ল্যানটা এমনই হওয়া ছিল যে 10 ওভারে আমরা যত সম্ভব কম উইকেট খুইয়ে আমরা ম্যাচটাকে 30, 40, 50 রান যাই হয় 10 ওভারে করব। শেষ 10 ওভারে তখন যদি 50 রানও করে, ধরা যাক যে খুব খারাপ খেলার কারণে 10 ওভারে 50 করেছে, তাও কিন্তু বাকি 60 বলে প্রায় 80-85 রান লাগে। সেটা উইকেট হাতে থাকলে করা কিন্তু অসম্ভব না, কারণ পাকিস্তান নিজেও লাস্ট 10 ওভারে 80 রান, লাস্ট 10 ওভারে না, লাস্ট 8 ওভারে 80 রান তুলেছে এরকম। তো যাই হোক, এখন আমরা দেখব সেই তাহিদ হৃদয়ের সেই জঘন্য একটা আউট। সো এখন আমরা খেয়াল করার চেষ্টা করি যে ম্যাচে আমরা কি পরিস্থিতিতে ছিলাম। শাহিন শাহ আফ্রিদিকে 3 ওভার করাবে, বুমরার মতন যে 3 ওভার করাবে, লাস্টে 1 ওভার করাবে। অর্থাৎ বাংলাদেশকে পাওয়ার প্লে সার্ভাইভ করার জন্য এই শাহিন শাহ আফ্রিদিটা তার সার্ভাইভ করা দরকার ছিল। কিন্তু তাহিদ হৃদয় অলরেডি কিছুটা প্রেশারে, কারণ সে স্লো খেলার কারণে 9 বলে 5 রান। ওদিকে কিন্তু সাইফ 1-2 করে 6 আদায় করে নেওয়ার কারণে কিছুটা ভালো স্ট্রাইক রেট তার আছে, কিন্তু হৃদয় ভালো করতে, কিন্তু হৃদয়কে বুঝতে হবে যে তার ক্যাপাবিলিটির জায়গা এইটা না। তার ক্যাপাবিলিটির জায়গা, যেমন সাইফ যখন শট খেলে সে শটগুলো কিন্তু খুব সুন্দর হয়, দর্শনীয় হয় দেখার। কারণ কি, তার যে বডি শেপটা আছে, মানে সে কীভাবে যে ওয়েট ট্রান্সফার করে, এই জিনিসটা অনেক ভালো মেনটেন হয় সাইফে। হৃদয়ের ক্ষেত্রে আপনারা দেখবেন যে ওর শটের ক্ষেত্রে অনেক বেশি হাতের জোর অনেক বেশি থাকে, বডির ইউজটা কম থাকে তার শটে পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা স্লোলি দেখার চেষ্টা করি। দেখুন বলটা পড়েছে এখানে, এবং যদি আরো একটু পিছনে যাই, বলটা এখানে পড়েছে এবং বলটা কোনো মতেই লেগ স্ট্যাম্পে খেলার মতন বল ছিল না, কারণ বলটা পড়ে যাচ্ছে অফ স্ট্যাম্পের এদিকে। তাকে যদি খেলতেই হতো তাকে অফ স্ট্যাম্পে বা স্ট্রেটে তাকে খেলতে হতো। এটা সম্পূর্ণভাবে এগেইনস্ট দ্য বলটা যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে খেলা। এর মানে সে ওই সময় তার যেটা দরকার ছিল সিঙ্গেল নেওয়া অথবা কবজির মোচড় ইউজ করে 2 রান বের করা, অথবা পারলে 4 রান বের করা, কিন্তু সেখানে সে একটা বুনো শট খেলার চেষ্টা করলো, যেটার কোনো রকম কোনো মানে হয় না।
এবং স্বাভাবিকভাবে এরকমভাবে যদি বলটা লেগ স্ট্যাম্পে পড়তো, যে লেগ স্ট্যাম্পের বাইরে পড়েছে, তাহলে সে এই শটটা খেলা ট্রাই করতে পারতো। কিন্তু বলটা পড়েছে এরকম একটা স্ট্যাম্পের উপর এবং যাচ্ছে অফ স্ট্যাম্পে, এরকম একটা বাজে শট খেলার কোনোই মানে হয় না। আমরা আর একটু স্লো করে দেখি। এই যে মানে বল কোথায় আর ব্যাট কোথায়, তার ফুট যদি আমরা খেয়াল করা যায়, যেন মনে হচ্ছে যে 18তম ওভারে 7 বলে 21 রান লাগে, এরকম একটা পরিস্থিতিতে সে এই শট খেলতেছে। এটা কি কোনো মতে একটা ভালো শট? নর্মালি একটা ব্যাটসম্যান কি করবে, তার বলটা আসবে এবং তার ফ্রন্ট ফুটটাকে ইউজ করে ফ্রন্টে খেলার চেষ্টা করবে, সে অফ সাইডে কভারে খেলার চেষ্টা করবে। এটা তো মানে কোনো খেলার পর্যায়েই পড়ে না। সো এরকম একটা বেসিক মেনটেন না করে খেলা একটা প্লেয়ার, মানে তার সীমাবদ্ধতাকে বুঝতে হবে। সীমাবদ্ধতা হচ্ছে যে সে এভাবে ভালো খেলতে পারে না পেসকে, সে স্পিনে হয়তো ভালো, সো তার ওয়েট করা দরকার ছিল আবরার, নওয়াজ ওদের জন্য। কিন্তু সে এখানে এমন তো না যে রান রেট 6-এর কাছাকাছি আছে, এমনও না যে 4 ওভারে মাত্র 10-11 রান হয়েছে, তাকে রান করতেই হবে। মানে এটা সম্পূর্ণভাবে, মানে এই আউটটা বোঝা যায় যে সম্পূর্ণভাবে আমাদের মানে ব্রেইন যে আমরা খাটাই না খেলার মধ্যে, আমরা যে হয়তো নেটে প্র্যাকটিসের পর প্র্যাকটিস করি, কিন্তু একটা ব্রেন খাটানোর দরকার, সেই ব্রেনটা আমরা খাটাই না। এই আউটটা আমাকে খুবই লজ্জিত করছে যে কতটুকু ব্রেনলেস হইলে একটা প্লেয়ার এরকম একটা শট খেলতে পারে এরকম পরিস্থিতিতে। মানে অভাবনীয়, মানে এটা আমাদের জাতির জন্য লজ্জার। কারণ কি, আমাদের বাংলাদেশের এতগুলা মানুষ থেকে এই কয়েকটা মানুষ হচ্ছে ক্রিকেটে আমাদেরকে দেশকে রিপ্রেজেন্ট করতেছে। সো এদের ব্রেইনের অবস্থা যদি এরকম হয়, তাহলে এটা আমাদের কি মেসেজ দেয় যে আমরা বাঙালি জাতিরা হচ্ছে এরকম একটা খারাপ ব্রেনের অধিকারী মানুষ। মানে আমাদের জাতিকে একেবারে চরমভাবে অপমানিত করে এই এরকম একটা শট খেলে। যারা যারা কি বলবে যে ওরা তো বলবে না যে তাওহিদ হৃদয় খারাপ শট খেলেছে, ওরা কি বলবে যে বাংলাদেশের প্লেয়াররা খারাপ খেলছে, বাংলাদেশের প্লেয়ারদের মাথার মধ্যে বুদ্ধি নেই। কতটা অপমানিত বোধ করতে হয় এরকম একটা শট দেখে, আউট হওয়া দেখে। আচ্ছা, এটা তো গেল তাওহিদ হৃদয়ের আউট। এরপর আরো হরিবল ব্যাপার দেখে, আউট না হলে অনেক সময় অনেক কিছু দৃষ্টি এড়িয়ে যায়। এরপর দেখাই যে হরিবল ব্যাপার আরেকটা কি হয়েছে। এই দেখো, নুরুল খুব সুন্দর ব্যাটিং করতে নেমেছে। আচ্ছা, চিন্তা করেন এই অবস্থায় আমাদের খেলার প্ল্যান কি হবে? যে ওকে, নুরুল হাসান তোমার দায়িত্ব কি যে আমাদের 12 ওভার পর্যন্ত যাতে উইকেট না যায়। অলরেডি 5 ওভারে 30। সো যদি আমরা 7 ওভার হিসাব করি, যে 7 ওভারে 42 বলে আমরা কত রান করব, যদি ঠেকা যদি 40 রান করি, মানে 12 ওভারে যদি আমরা মানে এই 5 ওভার থেকে যদি আমরা জাস্ট সিঙ্গেলের উপর ভর করে আগামী 42টা বল যদি আমরা সিঙ্গেলের উপর খেলি, তাও 40 রান ওঠে। ধরা যাক যে 35 রান উঠলো, 65 রান উঠলো, 65 বা 70 রান 10 ওভারে যদি উঠে 3 উইকেটে 12 ওভারে, তখন 8 ওভারে আমাদের টার্গেটটা হতো যে 35-70। অর্থাৎ তারা যদি এই অবস্থায় 12 ওভার পর্যন্ত ঠেকায় খেলে 70-65 রানের মতন করত, তাও আমাদের এটা খুবই অ্যাচিভেবল টার্গেট হইতো। কারণ কি 8 ওভারে 70 বা যেখানে ওরা 80 উঠিয়েছে, 8 ওভারে 70 উঠানো এবং উইকেট হাতে থাকলে সেটা খুব অসম্ভব কিছু না। উইকেট টেকানো, যেহেতু উইকেট পড়ে গেছে, আমাদের এখন ধরে খেলতে হবে। দেখুন সে এসে কি শটটা খেললো। এই যে এখানে বলছে যে তার সিরিয়াস ওয়ার্ক করতে হবে, ফিনিশার রোল ইউজ করতে হবে না। দেখি আমরা কি শট খেললো এখন। স্লো করে নেই। এই যে প্রথম বল সে যেন খেলতে নামছে 17তম ওভারের বল, এবং মানে অফিস স্ট্যাম্পের বল, কোনো রকম ফুটওয়ার্ক নাই, বলের দিকে আদৌ চোখ আছে কিনা কোনো কিছু খেয়াল নাই, জাস্ট এসে একটা শট মেরে দিল। তো এটা নর্মালি কি হইতো যে হারিস রাউফ অনেক জোরে বল করে দেখে এটা ছক্কা হয়েছে। স্পিডটা কত আমরা দিয়ে দেখি।
was a good delivery. Unlucky. Haris Rauf, he's running in, sprinting in 142 kilometers an hour. 142 কিলোমিটার পার আওয়ার বল ছিল হাসান, মানে ভাষ্যকারদের কাছে তো বিভিন্ন রকম অ্যাক্সেস থাকে, এখানে স্ক্রিনে দেখাচ্ছে কিনা দেখায় কিনা। দেখুন 88 বলে 101 রান দরকার। চিন্তা করেন যে এরকম একটা 88 বলে 101 রান, এটা তো না করার কোনো মানে, যেমন আপনার যদি মনে পড়ে রাসেল আর্নল্ড শ্রীলঙ্কার একটা সমর্থক হয়েও বলতেছিল যখন 80 রান দরকার বাংলাদেশে, তখন বলতেছে যে দিস ইজ বাংলাদেশের গেম টু উইন, মানে এটা একটা কমন সেন্স যেটা বাংলাদেশের গেম টু উইন। এনিওয়ে, সো এইখানে তো কোনো রকম বেঁচে গেল যে একটা নাথিং শট খেলে, কিন্তু এখন আমরা দেখি এই পরের শটটা, এটা পজ করি, আমরা আবার পরের শটটা এখন দেখি যে আগের বলে কিন্তু কোনো রকমের ভাগ্যের জোরে সে বেঁচে গেছে। এখন তার ওভারের আরও 4টা বল আছে, তার ওখানে উচিত যে সিঙ্গেল টিঙ্গেল নিয়ে 40 পর্যন্ত, 6 ওভারে 40, 10 ওভারে 60, 12 ওভারে 70, 75 যা উঠে, এটা একটা নর্মাল সেন্স ক্রিকেট যেটাকে বলে। আমরা এখন দেখি যে কি শটটা খেললো। হোয়াট ইজ দিস কাইন্ড অফ শট? আমাদের সাইফ আউট হয়ে গেছে, আমাদের এই মুহূর্তে আমরা তাদেরকে নামানো হয়েছে কেন? এই মাহেদি এবং সোহানকে কেন নামানো হয়েছে? যাতে শামীম এবং জাকির একটু পরে নেমে লাস্টে প্রয়োজনে স্লগিং করতে পারে। তো ওদের দায়িত্বটা কি? ওদের দায়িত্ব হচ্ছে এই সময়ে যতটা সম্ভব সময়টাকে যাইতে দেওয়া, এর মধ্যে যত রান হয় তত রান করা। মানে কতটুকু ব্রেইনলেস হইলে আগের বলে লাইফ পাওয়ার পরেও সে এখন এই শটটা খেলতে নামছে। এই জিনিসটা দেখাটা এতটা অপমানজনক, মানে হয়তো বেঁচে গেছে দেখে আমরা ভুলে গেছি, আরে হোয়াট ইজ দিস? দিস ইজ জাস্ট হরিবল ক্রিকেট, হরিবল। এবং খারাপ খেলা এক জিনিস, কিন্তু এমনভাবে খেলা যেটা আমাদেরকে অপমানিত করে। বাঙালি জাতি হিসেবে আমরা অপমানিত হই এই সোহানদের মাধ্যমে। সোহানরা যখন এরকম একটা খেলা গাভাস্কারদের সামনে খেলে, মানে লজ্জাজনক। কিন্তু আমি একদম লাস্টে আসবো কথাটাতে, যে আমার যথেষ্ট সন্দেহ আছে ক্রিকেটারদের লজ্জা আছে কিনা। যাই হোক, আমি পুরো কথাটা শেষ করি, তারপর আমি আমার শেষ কথায় আসতেছি। এবার আমরা আসি যে কোনো রকম তো বেঁচে গেল, এবার আসি এই পজিশনে। আমাদের এখনও ম্যাচটা হাতছাড়া হয়ে যায় নাই। 8 ওভারে 44 রান, এই ওভারে রান উঠেছে কয়টা? মোটামুটি 6 রান উঠেছে। যদি এমন হতো ডটের পর ডট হচ্ছে, কোনো রান হচ্ছে না, তাহলে একটা কথা যে রান পাচ্ছে না, নিরুপায় হয়ে মারতে গেছে না, তারা ওই ওভারে যতটুকু রান, এই সময়টাতে যতটুকু রান তোলা দরকার, যে আমাদের প্ল্যান হচ্ছে 12 ওভার পর্যন্ত, 13 ওভার পর্যন্ত টেকা এবং 60, 70, 80 যতটুকু করে দেওয়া যায়, যাতে লাস্ট শেষের দিকে শামীম এবং জাকির এবং তানজিম সাকিবও ব্যাটিং পারে, রিশাদও ব্যাটিং পারে, তাসকিনও 1-2টা 6 মারতে পারে। সো ওদের ওইটুকু খেলা দরকার ছিল, কিন্তু কি আমরা দেখলাম? 6টা রান ওভারে উঠে গেছে, তুমি একটা সিঙ্গেল নিয়ে 7 রান করে ওভারটা শেষ করো না, তা সেটা সহ্য হলো না। এবং কিভাবে আউট হলো দেখেন, নাথিং। সে অলরেডি, আমরা যদি আরেকটু পিছনে যাই, খেলা দেখেন, বোলিং করতে যাচ্ছে, আমি একটু স্লো মোশনে এখন চালাই, দেখুন তার এখন হয়তো একটা প্রিমেডিটেটেড বল ছিল, যে সে অফিস স্ট্যাম্পের বাইরে পেলে সে অফে সেই ইনসাইড আউট শটটা খেলবে। এবং খেয়াল করি যে কিভাবে নওয়াজ বলটাকে করে, সে সামনে এগিয়েছে এবং দেখেন তার সেই যে রুমটা দরকার ছিল, যে অফিস স্ট্যাম্পের বাইরে, তার প্ল্যানটা ছিল কি, যে নওয়াজ অফিস স্ট্যাম্পের বাইরে বল করবে এবং বল করলে তখন সে ইনসাইড আউট শটটা খেলবে। কিন্তু এখন যখন নওয়াজ দেখলো সে বের হয়েছে, তখন সে অফিস স্ট্যাম্পের বাইরে সে রুমটা দিল না। এখন রুমটা না দিলে, সে রুমটা না পেলে এখন সে কি করবে? সে এখন স্ট্রেটে, এখন বুঝা যাচ্ছে যে তাকে নওয়াজ বিট করছে, তার প্ল্যানটা সফল হয় না, তখন তার অ্যাডজাস্ট করে স্ট্রেটে খেলা দরকার ছিল। কিন্তু কি করতে গেল? সেই উল্টা করে ঘুরে মারতে গেল এবং মারতে গিয়ে কানায় লেগে ক্যাচ আউট হয়ে গেল। যাক, সে তো আসলে কোনো প্রফেশনাল ব্যাটার না,
মানে লোয়ার এন্ড ব্যাটার। সো মানে তার এই আউটটা নিয়ে কি বলবো, মানে সেখানে আসলে তার সামনে এগোনো কতটুকু দরকার ছিল সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কিন্তু আসলে যেখানে আমাদের মানে তথাকথিত টপ অর্ডার ব্যাটসম্যানরাই খারাপ করছে, তখন তাকে নিয়ে আর কথা বলার মানে কি। তবে এটাও শেষ না, এখন আমরা দেখি নুরুল হাসানের আউটটা একটু আমরা দেখি। এবং এইটা ছিল আমাদের লজ্জাজনক অধ্যায়ের সবচাইতে লজ্জাজনক পয়েন্ট আমাদের ম্যাচে। এই যে এখন নুরুল কিন্তু 2টা বল ডট দিল। চিন্তা করেন এই অবস্থায় নুরুল গাভাস্কার কি বলতেছে খেয়াল করেন। I know the boundaries are not coming. It's been 11 deliveries, but it has 2 dots on the trot. And now this is the one. সো গাভাস্কার বলতেছে যে 2টা বল ডট দিছে। দেখেন এখনো কিন্তু খেলাটা আমাদের হাতের বাইরে না, 30 বলে 50 কিন্তু করা যায় যদি সিঙ্গেলও এখন নিয়ে তারা 15 বার পর্যন্ত যায়, যে আচ্ছা আমরা সিঙ্গেল নিয়ে খেলবো, তাইলে কিন্তু অন্তত 20 পার্থক্য যেটা থাকে 30 বলে 50-এর মতন একটা অবস্থা হতে পারে। এখনো কিন্তু মানে খেলাটা ওরকম ডায়ার পজিশনে যায়নি, কিন্তু অলরেডি এই সময় গাভাস্কার বলতেছে যে 2টা বল ডট দিছে, এখন সে মারার চেষ্টা করবে। That is going to be crucial. Is Nurul going to lose his patience? এবং গাভাস্কার অনেক দিন ধরে ক্রিকেট দেখছে এবং সে বুঝতে পারতেছে এখন তার ধৈর্য হারাবে এবং দেখা যাক কিভাবে আউট হয়। সরে গেল। দেখেন বলটা যখন করতেছে তখনই সরে গেছে, মানে অলরেডি সাইম আইয়ুব তার লেংথ লাইন চেঞ্জ করার যথেষ্ট সুযোগ পেয়েছে। অফ স্ট্যাম্পের বাইরে বল, তার নাগালের কিন্তু বহুত বাইরে অলরেডি। এবং সাইম আইয়ুব কিন্তু ক্যারম টাইপের বল করে, যেটা হচ্ছে লেগ স্পিন হয়, এবং সেটাই ছিল সেই বলটা ছিল সেই লেগ স্পিন টাইপের বল। মানে চিন্তা করে দেখেন, সে দাঁড়িয়ে আছে এইখানে এবং সে বলটা মারতে চেয়েছে এই পজিশন থেকে। সো যখন সে দেখলো যে অলরেডি সাইম আইয়ুব তাকে বিট করছে, তার অবস্থান চেঞ্জ করা দেখে তার বলের লাইনটাকে চেঞ্জ করছে, সে এটাকে আর অ্যাটাকিং শটে, মানে এটা অহংকারটা সামলাইতে হয় যে আমি ওকে বোলার আমাকে বুদ্ধিতে পরাজিত করছে, আমি এই বলে আমি জিতবো না, এটা বল টু বল ব্যাটল। কিন্তু তারপরও সে যে প্রি মেডিটেট করে রাখছে যে আমি মারবই, এরকম একটা বাইরের বলকেও সোহান এভাবে পিটিয়ে মারতে গেল এবং আউট হলো। কি বলবো, এবং জাস্ট মানে গাভাস্কারের কথাটাকেই সত্য প্রমাণ করলো। মানে গাভাস্কার অনেকদিন বলতে পারবে যে এরকমই দেখছি, মানে ওরা তো বাংলাদেশের বাইলেটারাল সিরিজ দেখে না, ওরা দেখে এসব এবং ওরা বলে ওকে বাংলাদেশরা এরকমই। চিন্তা করে মানে লজ্জার কোনো শেষ নাই। কিন্তু যাই হোক, ক্রিকেটাররা লজ্জা পায় কিনা এটা পরের বিষয়। যাই হোক, এখন আমরা আসি আমাদের ফিনিশার। অলরেডি 8 বল খেলে ফেলছে, 5 রান, মানে আমরা এই সময়টাতে ম্যাচ হারের দিকে যাচ্ছি। তো জাকেরের এই সময় সবচেয়ে বেশি দরকার ছিল যে শামীম অলরেডি 1-2টা স্কোরিং শট খেলতে পারছে, ছক্কা মারতে পারছে। জাকেরের উচিত ছিল এই সময় যতটা সম্ভব দরকার ছিল শামীমকে স্ট্রাইক দেওয়া, কিন্তু কি করলো আমরা একটু দেখি। আমি যদি সময় থাকতো আমি তার 8টা বলই দেখাতাম যে সে কিভাবে খেলে সে বলগুলো ওইভাবে মাত্র 5 রান করেছে। যাই হোক, দেখি স্লো মো করি আবার। এই যে দেখেন একই জিনিস, যেই কাজ নুরুল হাসান করছে একই, কিন্তু নুরুল হাসান যতটুকু পিছনে গিয়েছিল জাকের তার থেকেও বেশি গেছে। এবং অলরেডি সাইম একবার অলরেডি ওরকম করে উইকেট পেয়েছে। সে স্বাভাবিক কি করবে, সে একই কাজ করবে, অফ স্ট্যাম্পের বাইরে পারলে লেগ স্পিন বল করবে। দেখা যাক কি করলো। এই যে একই, দেখেন আমরা কতটুকু ব্রেনলেস। এই যে নুরুল সোহান ঠিক যেভাবে আউট হলো সেটা দেখার পরেও জাকের আরো বেশি লেগ সাইডে সরলো। দেখেন অফ স্ট্যাম্পের হোয়াইট সিগন্যালের এখানে, এবং সেইখানে সরার পরে এবং এমন না যে বল করার সময় হঠাৎ করে সরে গেছে, অলরেডি সরে গেছে, সাইম আইয়ুব অ্যাডজাস্ট করতে পারছে লাইন। দেখেন একটা মানুষ সে দাঁড়িয়ে আছে এইখানে, তার পা হচ্ছে এখানে, সে বল শর্ট খেলার ট্রাই করছে এইখানে। মানে নুরুল হাসান, সোহান এবং জাকের একইভাবে আউট হয়েছে। মানে কি বলবো, মানে ওরা কি খেলা দেখে না, ওদের কি কোনো অ্যানালিস্ট নাই? মানে
কত রকম ব্রেনলেস হলে একইভাবে দুইটা ব্যাটসম্যান একই বোলারের বলে একইভাবে, এবং সবচেয়ে বাজে ব্যাপার হলো নুরুল হাসান ঠিক যেভাবে আউট হয়েছে তার থেকেও বাজেভাবে জাকের অনেক আউট হয়েছে। মানে এভাবে একটার পর একটা লজ্জাজনক আউট আমরা দেখছি গতকাল। তো এই আউটের পরে আমাদের আসলে তো আর ব্যাটার নাই, এখন তানজিম সাকিব যারা চেষ্টা করছে, রিশাদ সবাই চেষ্টা করছে, কিন্তু এই আউটের পরে আমাদের খেলাটা শেষ হয়ে গেছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে ক্রিকেটারদের কি লজ্জা হয়? আমার এইটাই মাথার মধ্যে প্রশ্ন আসে। খারাপ মানে একটা ম্যাচে খারাপ হতে পারে, ওদের দারুণ কিছু ডেলিভারি হতে পারে, যেমন নুয়ান জয়সার যেই বলে তানজিদ তামিম আউট হয়েছে দুইবার ওই সুইংিং ইয়র্কার বলগুলা খেলা কিন্তু সহজ না, কারণ আমাদের ব্রেইন যখন আমাদের বলটা আসে আমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য বলটাকে দেখি, এবং তখনই ওইভাবেই আমরা ব্যাটটাকে চালাই। তো তার যে লেট সুইং হয়, লেট সুইংটার সাথে অ্যাডজাস্ট করার জন্য ব্রেনের সাথে একটা খেলা লাগালে যে আমরা দেখতেছি বলটা ওইখানে, কিন্তু আমি মনে করতে হবে যে বলটা আসলে একটু ডানে আছে, এভাবে করে মানে ব্রেইনে অ্যাডজাস্ট করতে হয়। যেমন অফ সাইডে যদি আউট সুইং হয় তখন ওই বলের লাইন বুঝে ব্যাট চালালে হয় না, তখন মাথার মধ্যেই রাখতে হয় যে বলটার একটা আউট সুইং হবে, আমি ব্যাটটাকে একটু বাইরে চালাবো, ব্যাটটাকে বাইরে চালালে তখন আউট সুইংটাকে মানে এটাকে বলা হয় হচ্ছে যে মানে সুইংয়ের সাথে অ্যাডজাস্ট করে ব্যাটিং করা। সো তানজিদ তামিম পারে নাই, যাই হোক, কিন্তু ওই আউটগুলা তাও মানা যায় যে মানে সেখানে ব্রেইনলেস না, সে পারে নাই, তার সক্ষমতার অভাব ছিল। কিন্তু আমরা আজকে যে আউটগুলো নিয়ে আলোচনা করতেছি সেখানে হচ্ছে সম্পূর্ণভাবে একটা ব্রেইনলেস আমরা দেখছি, যে হৃদয়, সোহান এবং জাকের তিনজনই ব্রেইনলেস ভাবে আউট হয়েছে। এইটাই আমাদেরকে সবচেয়ে বেশি লজ্জা দিচ্ছে, যে এতটা মানে ওদের কি লজ্জা হয় না? আমার এটাই প্রশ্ন, যে হ্যাঁ হারছে দুঃখ হয়, কিন্তু লজ্জা হয় কিনা? একটা মানুষের সবচেয়ে বেশি দরকার যে লজ্জাটা, যে আমার এইটাই প্রশ্ন, আমার এটাই দুঃখ, যে ওদের মধ্যে কি একটা ফোঁটা লজ্জা হয় কিনা এইভাবে আউট হয়ে। মানে কি বলবো, দুঃখ মানে বলে আসলে দুঃখ শেষ হয় না, কিন্তু কথা হচ্ছে যে ওরা প্রতিটা ম্যাচে অনেক টাকা পায়, অনেক সুবিধা পায়, আউট হয়। আমি জানি না ওদের মানে মেন্টালিটি, আমি জানি না, অ্যাজিউম করা হয়তো ঠিক না, ওরা হয়তো মন খারাপ করা নিয়ে আমি ডাউট করতেছি না, কিন্তু কথা হচ্ছে ওদের লজ্জা হয় কিনা। এই লজ্জা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যদি মানুষের লজ্জাটা থাকে তাহলে এইসব ভুলগুলো থেকে শিখবে, আর একটু নিজেকে আরো একটু উন্নত করার চেষ্টা করবে। আর যদি লজ্জাটা না থাকে, এই সেম কাহিনী চলতে থাকবে, মানে আমরা বিশ্বের দরবারে একটা ব্রেইনলেস জাতি হিসেবে পরিচিত হতে থাকবে এরকম খেলার এইসব দিয়ে, যে আমাদের দেশের সবচেয়ে সেরা প্লেয়ার এরা হচ্ছে দিস ফুলস আর দ্য বেস্ট প্লেয়ার্স ইন ক্রিকেট। মানে কতটা মন খারাপ হয়, কতটা লজ্জায় কান্না পেয়ে যায় আমাদের। মানে এটা যদি ক্রিকেটাররা বুঝতো, আমি জানি না, মানে খারাপ খেলুক বুঝতে পারছি যে চেষ্টা করছে মারতে পারছে, চেষ্টা করতে পারে না, কিন্তু যেই কাজগুলো করছে সেটা হচ্ছে ব্রেইনলেস ক্রিকেট, এবং মানে কোনো জবাব নাই। আসলে এইটাই মনের দুঃখ। আমি জানি না আমার ভিডিও তাদের কাছে পৌঁছাবে কিনা, কিন্তু আমার প্রশ্নটা এইটাই তাদের কাছে, যে তাদের লজ্জা হয় কিনা। লজ্জাটা খুব গুরুত্বপূর্ণ। আসলে এটুকুই বলার ছিল। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ পুরোটা ভিডিও আমার র্যান্ট দেখার জন্য।